নমস্কার। আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে আসি আর সেইগুলোই বলি, যেই জিনিসগুলোকে দৈনন্দিন জীবনে আপনাদেরকে ছোঁয় আমরা সেটা নিয়েই কাজ করি। প্রতিনিয়ত আমরা প্রতিটা ওয়ার্ডে যাচ্ছি, প্রতিটা রাজনৈতিক দলের কাছে যাচ্ছি, মূল বিষয় দুটো, তিন চারটে বিষয় নিয়ে। সেটা একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে কর্মসংস্থান। আরেকটা জায়গা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কুপোষণ, হাঙ্গার। এই যে বেসিক জায়গাগুলো, এই যে মূল বিষয়গুলো, সেটা নিয়েই আমরা প্রতিনিয়ত কাজ করি, সব জায়গায় যাই। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাওয়ার চেষ্টা করছি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে একটু আমরা শিক্ষা নিয়ে একটু কথাবার্তা বলতে এসেছি একজন কেএমসিপি স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে। সেখানে আমরা একটু কথা বলবো, ওনার সাথে একটু জানার চেষ্টা করব যে প্রাইমারি স্কুলগুলোতে এটা কেন একটা যে কোনো জায়গায় যদি শিক্ষাটাকে ধরতে হয়, তাহলে মূলত প্রাইমারি স্কুলের শিক্ষাটাকেই মূল প্যারামিটার, যেটাকে বলে বেঞ্চমার্ক, সেটাকে ধরে নিয়েই যেতে হয়। তো আমরা এটাকে বোঝার জন্য আজকে এসেছি কেএমসিপি স্কুলের হেডমাস্টার মশাই। ইনি হচ্ছেন কাজী নজরুল কেএমসিপি ইনস্টিটিউশনের হেডমাস্টার জনাব শেখ নাসিরুদ্দিন সাহেব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। আপনাকে সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ। স্যার, আমার প্রথম প্রশ্ন, আপনি যেই স্কুলে আছেন, আমরা যদি পরিসংখ্যানটা দেখি, হ্যাঁ, সেখানে আপনার কজন ছাত্র আছে আপনার স্কুলে? এই মুহূর্তে আমাদের স্কুলে কাজী নজরুল ইনস্টিটিউশন একজন শিক্ষক, সেখানে 580-এর উপরে আমাদের স্টুডেন্ট আছে এবং কলকাতার মধ্যে। স্যার, এখানে আপনাকে আমি ইয়ে করবো স্যার, এখানে যেই ছাত্র আছে আর কজন মাস্টার আছেন, এইবার যদি আমি টিচার স্টুডেন্ট রেশিওটা জানার চেষ্টা করছি আর কি। আমাদের স্কুলে ইতিমধ্যে 14 জন শিক্ষক আছে। 14 জন শিক্ষক আছে। হ্যাঁ, আমাদের ক্লাস পিপি থেকে 8 পর্যন্ত আছে, 8 অবধি আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, কিন্তু আমি দেখছি স্যার, এই 66 নম্বর ওয়ার্ডে আমার যে পরিসংখ্যান আছে, সেখানে আরও 3টে স্কুল আছে, মোট 4টে স্কুল আছে 66, কিন্তু সব থেকে বেশি ছাত্র আপনার স্কুলে কেন? এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরছিল, আমরা যখন পরিসংখ্যানটা নিয়েছিলাম, এটা ঘুরছিল। এটা একটা ব্যাপার যে আমরা ওই স্কুলটা প্রথম থেকে আমরা স্কুলটা নিজেদের দায়িত্বে আমরা স্কুলটা প্রতিষ্ঠিত করি, এবং যখন আমরা তরতাজা যুবক ছিলাম তখন আমরা বুঝতে পেরেছিলাম কি তপসিয়ার মুখে শিক্ষার অগ্রগতি দরকার, শিক্ষার জ্ঞান দরকার, জ্ঞানের আলো দরকার। আমরা সেইভাবে সেই সময় আমরা নেতৃত্ব দিয়ে আমরা ছকটা জায়গা দখল নিই। তারপরে যিনি জমির মালিক তার সঙ্গে কথাবার্তা বলে আমরা স্কুলের নামে সেই জমিটা তাদের কাছ থেকে আমরা পারচেস করে নিই। করে নেওয়ার পরে তারপরে আমাদের নিজেদের উদ্যোগে সেই সময় যে সকল মাস্টারমশাইরা ছিল, আমার সঙ্গে ছিল পিয়ানো মাস্টার আকরাম স্যার, ওহাব স্যার এবং আমি নিজে, আমরা এই 4 জন মিলে আমরা উদ্যোগ নিয়ে যাতে তপসিয়ার বুকে স্কুল করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা স্কুলটাকে প্রতিষ্ঠিত করি। এবং সেই সময় স্যার, আপনাদের স্কুলে মিড ডে মিল চালু আছে? হ্যাঁ, আমাদের স্কুলে মিড ডে মিল চালু আছে। মিড ডে মিল চালু আছে। আচ্ছা, আপনার বলুন বলছিলেন। আমরা ওই স্কুলটাকে আমরা পরবর্তীকালে কীভাবে করা যায়, আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করি, মাইকিং করি, মানুষের বাড়ি বাড়ি যাই, শিক্ষা ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করি। তার ফলে আমরা সেখান থেকে ছাত্র সংগ্রহ করি, এবং আমরা যখন প্রথম স্কুলটা তৈরি করি তখন আমরা নিজেরা নিজ স্বার্থে স্কুলটাকে আমরা ছাত্রছাত্রীদের সেবা দিতে পারি। আমরা প্রথমে প্রাইভেট হিসাবে পড়াতাম। তারপরে 2014 সালে যখন প্রথমে কলকাতা কর্পোরেশনে যখন মেয়র সুব্রত মুখার্জি ছিলেন, সেই সময় এবং মমতা ব্যানার্জি নিজে এসে আমাদের স্কুলটা উনি রিকগনাইজ করে যায়। আচ্ছা স্যার, আপনি তো এই স্কুলের হেডমাস্টার হিসাবে আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যেহেতু আপনি এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টেও আছেন, আপনি পড়ানো আর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টও আছে, আপনি একটা স্কুল পরিচালনা করতে গিয়ে কি বিষয়গুলো মূলত দেখেন? একটা স্কুলকে ভালোভাবে পরিচালনা করতে গেলে কি মূল বিষয়গুলো আপনি হেডমাস্টার হিসাবে দেখেন, এটা একটু জানার ছিল আমার। আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে আমরা প্রথমে ধরুন যারা মেধাবী ছাত্রছাত্রী আছে এবং দরিদ্রের সময় নিচে একেবারে ঝুপড়ি থেকে যারা আছে তারাই কিন্তু আমাদের এখানে পড়াশোনা করে, যেহেতু কলকাতা কর্পোরেশনে। এবং আমরা কলকাতার মধ্যে এমন একটা জায়গায় আছি যে সবচেয়ে বেশি আপনারা জানতে পারেন, সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আমাদের এখানেই আছে, এবং তাদের যাতে আমরা তৈরি করতে পারি। আমি ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের স্কুল থেকে অনেকে অ্যাডভোকেট হয়েছে, অনেকে ডক্টর হয়েছে,
অনেকে ইঞ্জিনিয়ার রয়েছে, যখন রাস্তায় দেখা হয় একে অপরের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়, তখন আমি গর্বিত এই জায়গায় এই ছেলেগুলো আজকে তোপসে এই স্কুল মানে কেএমসিপি স্কুল থেকে বেরিয়ে সে ওকালতি প্রতিষ্ঠিত হচ্ছে, এই জায়গাটা আপনারা করছেন আর কি। স্যার আরেকটা জায়গা আমি একটু আসতে চাইবো যে কেন এখন শিক্ষাটাকে নিয়ে রাজনীতি করাটা সঠিক না বেঠিক সেটা অন্য ব্যাপার, কিন্তু যেহেতু সামনে 2021-এ একটা সামনে ইলেকশন আসছে, বিধানসভা ইলেকশন আসছে, কোথাও না কোথাও যে বিপক্ষ রাজনৈতিক দল আছেন তারা বলছেন আমরা সোনার বাংলা গড়ে দেব, সেখানে সব থেকে বেশি মূলত আপনার যদি একটা জিনিস, একটা জাত বা একটা রাজ্যকে গড়তে হয় তাহলে মূল 3টে জায়গাটাকে গড়া দরকার, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। এইগুলো মূল বিষয়বস্তু যেগুলোকে দেখা দরকার। আমি পরবর্তী আরও বৃহৎ অনেক কিছু জায়গা আছে, এগ্রিকালচার আছে, অন্য হেভি ইন্ডাস্ট্রি আছে, আমি অত বড় কিচকিচিতে যাচ্ছি না, আমি মূল জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি। এইবার স্যার একটা পরিসংখ্যানের জায়গাটা আমি একটু আসতে চাইবো, আসছি আর কি। দেখুন এই যে পরিসংখ্যানটা, আপনি যে সোনার বাংলার কথা ওনারা বলছেন আর কি, আমরা তো শুধু বললেই আক্ষরিক অর্থে সোনার বাংলা করলে হবে না। এইবার একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা পরিসংখ্যান আপনাকে দেখাচ্ছি। এখানে শ্রীমতী প্রতিমা মণ্ডল এইচআরডি মিনিস্ট্রিতে লোকসভা একটা প্রশ্ন রেখেছিলেন, সেটা স্কুল ড্রপ আউট আর স্কুল এনরোলমেন্ট নিয়ে। আপনাকে একটা পরিসংখ্যান আমি দেখাচ্ছি, তারপরে আপনার একটু বক্তব্যটা আমি রাখবো। সেটা হচ্ছে আপনি দেখুন এখানে যে পরিসংখ্যানটা আছে, সেখানে লোকসভায় দাঁড়িয়ে যে এইচআরডি মিনিস্ট্রি সে উত্তরটা দিয়েছে যে গার্লস এনরোলমেন্ট রেশিও 2015, 2016, 2017-18। এইবার দেখুন এখানে বিহারে দাঁড়িয়ে আছে 84.34%, 2015-16 আপনার 16-17 84.57%, আর 17-18 হচ্ছে 83.07%। এটা হচ্ছে গ্রস এনরোলমেন্ট, মানে কজন এনরোল করছে। এবার আমি গুজরাতে চলে যাই, সেখানে আছে 66.27%, 68.07%, 71.09%। এইবার এই দুটো রাজ্য এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে 67.55, 66.72, 61.85। এইবার আমি আসছি পশ্চিমবঙ্গে। এইবার ওনারা যেটা বলছেন সোনার বাংলা গড়ার জন্য, তাহলে বাংলার কি অবস্থান দাঁড়িয়ে আছে, যে এখন যে শাসক গোষ্ঠী তারা কি করেছেন দেখুন। 90.60, 88.24 আর 95.85, এটা আমার পরিসংখ্যান না, লোকসভায় দেওয়া হয়েছিল স্যার এই পরিসংখ্যানটা। সেখানে বাংলা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় যে পার্সেন্টেজটা আছে 80.10, 80.29 অ্যান্ড 80.62, তার থেকে অনেক বেশি এনরোলমেন্টে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। সেই জায়গাটা যেটা আমরা স্যার সাংবাদিক হিসাবে, নিরপেক্ষ সাংবাদিকতা, কথায় নয়, যা বলছে ফ্যাকচুয়াল আপনার সামনে করছি। এরপরে আরেকটা রেশিও আমি একটু আপনার সাথে বলবো, সেটা হচ্ছে স্কুল ড্রপ আউট রেশিও। স্কুল ড্রপ আউট রেশিওতেও আপনি যদি দেখেন, বিহার হচ্ছে 30.03, 33.7। আমি এটা বলছি বয়েজ অ্যান্ড গার্লস। বয়ের ক্ষেত্রে 30.3%, এখানে 33.7% বিহার। এবার আমি গুজরাতে যদি যাই, 21.8, 19% ড্রপ আউট স্কুল বয়েজ অ্যান্ড গার্লস, ঠিক আছে। আর এইবার আমি যদি উত্তরপ্রদেশে যাই, তাহলে 18.7, 19.5 বয়েজ অ্যান্ড গার্লস। এবার পশ্চিমবঙ্গ যদি আসি, সেই পরিসংখ্যানেও দেখুন 14.1 অ্যান্ড 15.1। ড্রপ আউটেও কিন্তু ভারতবর্ষের যে গড় 18.6, তার থেকে অনেক নিচে ড্রপ আউট রেটটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে। একটা যে কোনো সরকার 100% সব কিছুই করতে পারবে না, কিন্তু আপনি যদি ড্রপ আউট আর এনরোলমেন্ট রেশিওতে দেখেন, তাহলে কোথাও না কোথাও এই রাজ্যগুলোর কথা আমি বললাম এবং পুরো ভারতবর্ষের কথা বললাম, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে। এইবার মাস্টার হিসাবে, একটা স্কুলের, প্রাইমারি স্কুলের হেডমাস্টার হিসাবে আপনার কি মনে হয় যে আপনার এখানে স্কুলটাতে কীরকম ড্রপ আউট আর কীরকম এনরোলমেন্ট হয়? শুনুন, একটা সময় ছিল এই যে আপনি ড্রপ আউট দিক থেকে পশ্চিমবঙ্গের পরিসংখ্যান খুবই কম আছে এখন। কারণটা কি স্যার? ভারতবর্ষের মধ্যে শিক্ষার ক্ষেত্রে আমি আপনাকে পরিসংখ্যানটা দিলাম, পুরো আপনাকে মেজর যে রাজ্যগুলো, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি, দিল্লিটা দিইনি, কিন্তু অল ওভার ইন্ডিয়া যে অ্যাভারেজ, সেখানে পশ্চিমবঙ্গ অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। আমি পরিসংখ্যান নিয়ে বলছি আপনাকে, আমি নিরপেক্ষ সাংবাদিকতা করবো, আমার কাছে যে পরিসংখ্যান আছে আমি সেটা নিয়ে কথা বলছি। এটা আমার তৈরি করা পরিসংখ্যান নয়, লোকসভা উত্তর দেওয়া পরিসংখ্যান। আপনি যদি চান আমি ওটা দিয়েও দিতে পারি স্যার। সেখানে আপনার অ্যাজ এ মাস্টার, একটা প্রাইমারি স্কুলের মাস্টার হিসেবে, হেডমাস্টার হিসাবে আপনার কি মনে হয় এই কারণটা কি দাঁড়িয়ে আছে?
না, এর কয়েকটি কারণ আছে, আপনাকে বলে দিচ্ছি। ধরুন, শিক্ষার দিক থেকে বর্তমান যে তৃণমূল সরকার, এদের যে অগ্রগতি, এদের যে পরিশ্রম, প্রথম কথা আমি আসি কন্যাশ্রী দেখবেন প্রায় 76 lakhs 2,900 এরকম আমরা মেয়েদের আমরা কন্যাশ্রী দিতে পারি। কেন দিতে পারি? যখন একটা সময় দেখবেন গুজরাট কিংবা ওই ইউপিতে দেখবেন যখন মেয়েদের উপর অত্যাচার জুলুম হচ্ছে, অ্যাজ পার ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুসারে দেখবেন প্রতি 11 মিনিটে ইউপিতে দেখবেন একটা মেয়েকে রেপ করা হয়। এবং সমগ্র, এটা আমার আপনার রিপোর্ট না, ন্যাশনাল ক্রাইম রিপোর্টে 2019 ন্যাশনাল ক্রাইম ব্যুরোকে আপনি জানতে পেরেছি। এবং প্রতি 16 মিনিটে অল ওভার ইন্ডিয়াতে একটা মেয়ের উপর অত্যাচার জুলুম হয়। সেদিক দিয়ে কিন্তু আমরা একটা নিরাপদ জায়গায় আছি। এবং এখানকার শিক্ষক যারা প্রাইমারি শিক্ষক যারা পরিষেবা দেয়, আরেকটা কারণ আছে আমাদের। ধরুন, আমরা ইতিমধ্যে কিন্তু আমরা না, আমি স্যার এই প্রশ্নটা জানার চেষ্টা করছিলাম যে এই যে স্কুল ড্রপ আউট আর এনরোলমেন্ট রেশিওতে পশ্চিমবঙ্গ এত ভালো জায়গায় আছে, এই কারণটা আপনি তো যেহেতু একটা প্রাইমারি স্কুলে হেডমাস্টার, তো সেহেতু আপনি আমার থেকে ভালো বলতে পারবেন যে কি জায়গাটা দাঁড়িয়ে আছে। কি আপনাদের শিক্ষার মানটা ভালো, না আপনাদের কোয়ালিটি অফ কি করছেন? হ্যাঁ, শিক্ষার মান তো ভালোই আছেই। কারণ আমরা যেভাবে ছাত্রছাত্রীদের আমরা মিড ডে মিলের ব্যবস্থা করেছি, প্রায় আমরা স্যার কিরকম আপনার স্কুলে কিরকম ছাত্র মিড ডে মিল? 1113 এরকম 1 লক্ষ ছেলে মেয়েদের আমরা মিড ডে মিল। আপনার স্কুলে কিরকম মিড ডে মিল? আমার স্কুলে মিড ডে মিল সপ্তাহে একদিন করে আসে, এবং আবার অনেক সময় 15 দিন পরও আসে। এবং সেখানে একটা সময় ছিল খাবার অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আসছে, কিন্তু এখন সেখানে যেমন আমরা আজ করে মিড ডে মিল দিয়ে এসেছি, গতকালও দিয়ে এসেছি, ওই ড্রাই ফ্রুটে চাল ডাল আলু এরকম। স্যার এই যে লকডাউনে বন্ধ ছিল, সেখানে কি আপনাদের ছাত্রদের বন্ধ ছিল? যে মাস থেকে বন্ধ হয়েছে সেই মাস থেকে আমরা প্রতি 15 দিন পর আমরা কিংবা 1 মাস পর আমরা মিড ডে মিল দিতে পেরেছি। মিড ডে মিলের কোয়ালিটি কিরকম, মানে আপনার যদি জিজ্ঞেস করেন? কোয়ালিটি এখন আপাতত ভালোই দিচ্ছে। যেমন আজকের আমরা 2 কেজি করে আলু, 4 কেজি করে চাল, তারপরে ওর সঙ্গে স্যানিটাইজার, তারপরে নিম সাবান এবং ডাল, এগুলো আমরা দিয়েছেন। এবং মিড ডে মিল, এইসব মিড ডে মিল, তারপরে বিনামূল্যে পোশাক, তারপরে বিনামূল্যে জুতো, স্কুল ব্যাগ, যার ফলে ছাত্রছাত্রীদের একটা চাহিদা বেড়ে গেছে স্কুলের প্রতি। একটা সময় ছিল স্কুল মুখী হতো না, এখন কিন্তু তারা আপনারা স্কুল ব্যাগও দিচ্ছেন, স্কুল ইউনিফর্ম দেন কি স্যার? নিশ্চয় স্কুল ব্যাগ আছে, জুতো আছে, মোজা আছে। ইউনিফর্মও দেন কি? ইউনিফর্ম আমরা দিই। আচ্ছা, ইউনিফর্মও দিচ্ছেন। শুধু আমাদের স্কুল না, পশ্চিমবঙ্গের প্রায় সব না, আমি আপনার স্কুলকে নিয়ে ফোকাস করছি, কেন ওটা নিয়ে আমি কথাটা কাজী নজরুল কেম। হ্যাঁ, আমি বললাম আপনার নামটা প্রথমে। হ্যাঁ, সব দেওয়া হয়। আচ্ছা স্যার, আরেকটা জায়গা আমি একটু পরিসংখ্যানের জায়গা আসছি। কেন দেখুন, আজকে একদিনে এসে একদিন কথা বলেই সব জিনিস বৃত্তটা ধরা সম্ভব নয়। আমরা মূল কিছু জায়গা বৃত্তগুলো ধরার চেষ্টা করব। আপনার এখানে যে ক্যাম্প করেছেন, আপনি বোধহয় ওই দায়িত্বতে ছিলেন এই যে দুয়ারে সরকার ক্যাম্পে, সেটা নিয়ে এবার স্কুল বৃত্ত থেকে একটু বেরোচ্ছি আমি। হ্যাঁ, এবার এই দুয়ারে সরকার নিয়ে যে ক্যাম্প হচ্ছে, এখানে আপনার এইখানে কীরকম এনরোলমেন্টটা হয়েছে? আমি যদি বলি স্বাস্থ্যসাথী নিয়ে কীরকম হয়েছে স্যার? স্বাস্থ্যসাথী যদি আমাদের ওয়ার্ডের কথা আপনি বলতে চান, আমাদের ওয়ার্ডে ইতিমধ্যে 4টি এলাকা আমরা চিহ্নিত করতে পেরেছি। আমরা আমাদের 66 নম্বর আমাদের তপসিয়া পাম্পিং স্টেশন, আর আওলাদ হোসেন একাডেমি, সেখানে একটা হচ্ছে তিনজালা হাই স্কুল, এবং একটা আমাদের পিকনিক গার্ডেনে অবান্তিকা কমিউনিটি হল আছে। এই 4টি জায়গাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। আজ করে এই সময় তিনজালা হাই স্কুল, এখন সেখানে স্বাস্থ্য ফটো তোলা হচ্ছে। ইতিমধ্যে আমাদের এই ওয়ার্ড থেকে 20,000 অলরেডি আমরা স্বাস্থ্যসাথীতে করতে পেরেছি। আচ্ছা স্যার, আমি আরেকটা প্রশ্নতে আসবো। সেটা হচ্ছে আপনার এখানে এই যে স্কলারশিপ, ওটা নিয়ে একটা আছে, এখানে কীরকম ছাত্র আপনার স্কলারশিপের এনরোলমেন্ট হয়েছে? কীরকম ছাত্র আমাদের স্কুলে? এবং আমাদের এখানে ধরুন তপসিয়ার বুকে তো গভর্নমেন্ট রিকগনাইজ স্কুল যেভাবে করা দরকার সেভাবে নেই। আমরা জায়গা ধরুন হয়নি, এবং প্রয়োজনীয় জায়গা আছে। তবে আমরা এখানে যিনি মন্ত্রী জাভেদ আহমদ খান,
এবং পৌরপিতা ফয়াজ আহমদ খান এরা অক্লান্ত পরিশ্রম করে যাতে শিক্ষার মানটা বাড়ার জন্য, এবং নিজে উদ্যোগ নিয়ে অনেক করেন। যেমন আমরা আজ থেকে 1 মাস আগে খুব সম্ভবত, হ্যাঁ স্যার, এই জায়গাটায় আসছি ঘুরিয়ে ফিরিয়ে, মানে আপনি স্কলারশিপের সংখ্যাটা যদি আমাকে বলেন যে কতজন স্কলারশিপ এনরোলমেন্ট হয়েছে এখানে, কেন এখানে ওই দুয়ারে সরকারে কিন্তু একটা স্কলারশিপ প্রোগ্রামও আছে। হ্যাঁ, দুয়ারে সরকারে স্কলারশিপ হয়, ওবিসি সার্টিফিকেট, জনজুয়ার হয়, স্বাস্থ্যসাথী হয়, খাদ্যসাথী হয়। না আপনার এখানে স্যার একটা মাইনরিটি একটা সেল আছে, সে পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, সেখানে কি আপনার স্কলারশিপের এনরোলমেন্ট হয়েছে এই আপনার ওয়ার্ড থেকে গেছে? আচ্ছা, আমাদের এখানে কিরকম সংখ্যক গেছে স্যার? আমাদের এই যে স্কুল আছে সেই স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রী স্কলারশিপ এখন পর্যন্ত আমরা করতে না আপনার স্কুল বাদ দিয়ে আমি বলছি যে ওয়ার্ডে যেহেতু আপনি দেখছেন স্কুল যেগুলো সব আমরা কিরকম সংখ্যা, আপনি সংখ্যাটা জানতে চাইছি স্যার। সংখ্যা তো যেটা আমি এমনি ওয়ার্ড বেসিস এই মুহূর্তে বলতে পারবো না, তবে সমগ্র পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে আজকের দিনে বলতে পারবো না, আমি 66 নম্বর ওয়ার্ডের কথা জিজ্ঞেস করছি স্যার। 66 নম্বর ওয়ার্ডে ধরুন অনেক বড় ওয়ার্ড, তো এই এলাকায় অনেকে বসবাস করে কিন্তু অন্য স্কুলে, অন্য কলকাতার অন্য স্কুলে, সুতরাং এই মুহূর্তে এই পরিশ্রম করার পরিসংখ্যানটা নেই, এ হতেই পারে স্যার। এবার হ্যাঁ এবার স্যার আরেকটা জায়গায় আমি একটু আসবো আপনার কাছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হয়তো নিশ্চয়ই শুনেছেন, এখন নতুন এডুকেশন পলিসিটা ওটা এপ্রিল 2022 থেকে ইমপ্লিমেন্ট হতে চলেছে। যেটা আগে ছিল 10+2, 10+2 ওটা এখন হয়েছে 5+3+3+4, আর প্লাস এই যে আপনার যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা বলতে চাইছেন যে তারা যে আপনার একাডেমিক রিপোর্ট কার্ডটা দেবেন, ইট উইল হ্যাভ এ 360 ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ, মানে শুধুই নিছক তার পড়াশোনার উপরেই মূল্যায়ন করা হবে না, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওভারঅল পারফরমেন্সের উপরে একটা ছাত্র বা ছাত্রীকে মাপদণ্ড দেওয়া হবে, তাকে কিন্তু করা হবে, তার ইয়েটা পাবেন আর কি, হ্যাঁ মার্কশিটটা বেস করবে তার উপরে দাঁড়িয়ে। এইবার এই নতুন শিক্ষা পদ্ধতিতে এখানে হায়ার এডুকেশনে কিছু কিছু জিনিসগুলো চেঞ্জ হয়েছে, যখন ফ্লেক্সিবিলিটি দিয়েছেন তারা, যে আপনার একটা ছাত্র বা ছাত্রী সে তার ইচ্ছে মতন সাবজেক্টস, মানে আগে যেরকম ছিল কি শুধু সায়েন্স সাবজেক্ট নিয়ে যেতে পারতো, এইবার সায়েন্স আর হিউম্যানিটিস সে নিতে পারবে, হিউম্যানিটিস সায়েন্স নিতে পারবে। এইবার একটি স্কুলের হেডমাস্টার হিসাবে আপনার কি মনে হচ্ছে এই যে নতুন শিক্ষানীতির ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? নতুন যেটা শিক্ষানীতির ব্যাপারে আমি যেটা চিন্তা ভাবনা আছে, আগের তুলনায় ভালো আছে। অনেক ছাত্রছাত্রী আর আছে যারা পড়াশোনা দুর্বল আছে, অনেকে দেবেন ইংরেজিটা সম্বন্ধে একটা অনীহা থাকে, অনেকের অঙ্ক সম্বন্ধে অনীহা থাকে, অন্য তার হচ্ছে সেখানে কী করবে, তার ইচ্ছে মতো সে সাবজেক্টটা চয়েস করতে হবে। তার ফলে কিন্তু যে ভবিষ্যতে তারা এই সাবজেক্টগুলো নিয়ে আর না, আপনি কি এই যে নতুন শিক্ষানীতিটাকে 2020 শিক্ষানীতিটাকে আমি যদি এক দিক থেকে দেখলেন, আরেকটা দিক থেকে এরকমও দাঁড়াতে পারে কি, আমি যুক্তির ক্ষেত্রে বলছি স্যার, আমি এটা নিয়ে এই জিনিসটা আপনার উপরে আমি ইয়েটা করছি যে আপনি কিভাবে এটাকে রেসিপ্রোকেট করবেন। সেটা হচ্ছে যে ধরুন একটা সায়েন্স সাবজেক্ট পড়া ছেলেটা সায়েন্স যদি না নিয়ে আর্টসে চলে যায়, বা আর্টসের ছাত্রটা সায়েন্সে আসে, সে কি সঠিক মূল্যায়ন করতে পারবে বা সে কি পড়তে পারবে? মানে এই জায়গাটা আমার কিছু প্রশ্ন আছে। ছাত্র ধরুন পশ্চিমবঙ্গে যে শিক্ষার ব্যাপারটা, ও তো ক্লাস না পশ্চিমবঙ্গের কথা বলছি না, এখন যে আমি নিউ এডুকেশন পলিসির কথা বলছি, যেটা এপ্রিল 2022 থেকে ইমপ্লিমেন্ট হবে, এখনো হয়নি। একটা ছাত্র সে প্রথম থেকে তৈরি হয়ে যায়, সে সায়েন্স নিয়ে পড়বে কি আর্টস নিয়ে পড়বে কি, এক্স্যাক্টলি তৈরি হয়ে যায়, তার চিন্তাভাবনা সেই দিকে থাকে, কিংবা তার মা বাবার চিন্তাভাবনা তৈরি করে তার মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করে, তো সে তার চিন্তাভাবনার মাধ্যমে সেইভাবে সে পড়াশোনা করবে, তো কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে স্যার, অ্যাকচুয়ালি আজকে একটা দিনেই মানে ধরুন আরও অনেক কথা ছিল আমাদের, অনেক কিছু ইস্যু নিয়ে, কিন্তু আজকে আমরা শুধু নিজেকে সীমিত রাখলাম আপনার স্কুল নিয়ে, শিক্ষানীতি নিয়ে, কিছুটা স্বাস্থ্যসাথী নিয়ে, আপনার স্কুলকে নিয়ে, আপনার চিন্তাভাবনা নিয়ে। আগামী দিনে আমরা আসবো আরও বৃহৎ প্রশ্ন নিয়ে, আরও অনেক প্রশ্ন নিয়ে, আপনার চিন্তাভাবনা নিয়ে যাব। তো আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আমি কথা বলছিলাম আমার কেএমসিপি স্কুলের হেডমাস্টার শেখ নাসিরুদ্দিন সাহেবের সাথে, জানার চেষ্টা করছিলাম কেন একটা যদি শিক্ষার মাপদণ্ডটাকে বুঝতে হয় তাহলে
প্রথমেই বলে যে প্রাইমারি স্কুলটাকে বোঝা দরকার। সেই প্রাইমারি স্কুল কেএমসিপি প্রাইমারি স্কুলের একজন হেডমাস্টারের সাথে আমরা সেই জন্যই কথা বলতে এসেছি, তাদের বোঝার চেষ্টা করছিলাম। অ্যান্ড উনি যে উত্তরগুলো দিলেন, আমরা কিছু প্রশ্ন রাখলাম, সব প্রশ্ন একদিনে করা সম্ভব নয়, উত্তর দেওয়াও সম্ভব নয়, আমরা চেষ্টা করলাম। এবার আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আমরা কমেন্টস করবেন, আপনারা যেরকম কমেন্টস করবেন তার উপরও সেগুলো আমরা পৌঁছাবো এদের কাছে। আমি নন্দদুলাল ভট্টাচার্য, আমার সাথে আমার সহকর্মী জাভেদ হোসেন, 66 নম্বর ওয়ার্ড থেকে।